শেষমেশ দাদু আর নাতির ভুল বোঝাবুঝি মিটিয়ে দিল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ কথা বলতে থাকে আর ভাবতে থাকে যে মিস্টার ঘোষকে কীভাবে সঠিক পথে ফিরিয়ে আনা যায়। উনি যা শুরু করেছেন তাতে কারোরই ভালো হচ্ছে না, উল্টে খারাপই হচ্ছে। তাই যত সম্ভব তাড়াতাড়ি ওনাকে ঠিক করতেই হবে। উনি আগে যতটা খারাপ ছিল তার থেকে এখন অনেকটা ভালো হয়ে গেছে। এখন দাদু আর নাতির মধ্যে ভুল বোঝাবুঝিটা মেটাতে হবে, তাহলেই সব হয়ে যাবে। এর মধ্যেই চলে এসেছে ওম। ওম এসে বলে, কি ব্যাপার মিসেস ঘোষ, কি কথা এত ভাবা হচ্ছে? আর তখনই শ্রাবণ বলে, কি আবার ভাববো, কিছুই ভাবছি না। আর সব থেকে বড় কথা হলো, কি ভাববো বলুন, আপনি বলুন না। দেখুন, আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। তখনই ওম বলে, কেন, আমি কি ভুল করেছি? না না, আমাকে বলো আমি ভুলটা কি করেছি। আমার তো মনে হচ্ছে না যে আমি কোনোভাবে ভুল করেছি বা ভুল আমি করতে পারি। আমার সেটা কখনোই মনে হচ্ছে না। ভুল যদি কেউ করে সেটা তুমি করেছো। তুমি অনেক ভুল করেছো শ্রাবণ। এরপরেই শ্রাবণ বলে, আমি ভুল করেছি? আমি কি এমন ভুল করলাম? এরপরেই শ্রাবণের কথা শুনে ওম বলে, তুমি তো দাদু আর নাতির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছো। তোমাকে সেদিন বারবার করে বারণ করেছিলাম সত্যি কথাটা বলার দরকার নেই, কিন্তু তুমি তুমি কি শুনেছিলে আমাদের কথা? তুমি যা পেরেছো তাই বলেছো। তুমি যেটা করেছো সেটা মোটেই ঠিক কাজ করনি। এর মধ্যেই দেখা যায় বারবার করে শ্রাবণ বলে, আমি কিন্তু কোনো অন্যায় করিনি মিস্টার ঘোষ। কোনো কিছু শুরুর আগে মিথ্যে দিয়ে শুরু হবে সেটাই আমি চাইনি। আমি যদি এখানেই কোনো অন্যায় করে থাকি তাহলে সত্যি বলতে আর কিছু বলার নেই, আর কিছু বলার মতো থাকেও না। এর মধ্যেই রোহিণী তো প্রচণ্ড রেগে গেছে। অভিকে টানতে টানতে ঘরে নিয়ে আসে আর বলে, তুমি কেন শ্রাবণের পক্ষ নিয়ে কথা বললে? বলো বলো কেন কথা বললে? অভি বলে, তোমার জন্যই তো বলেছি রো। আরে দেখো, এখন সম্পত্তি আদায় করার সময়। এখন যদি ঝগড়াঝাটি করি, ঝামেলা করি, তাহলে কি কোনো কিছুর সলিউশন হবে? সলিউশন তো হবেই না, উল্টে ঝামেলা আরও বাড়বে। আমি সেই জন্যই বললাম, তাছাড়া আর কিছুই না। এবার তুমি দেখো কি করবে। রোহিণী বলে, তুমি হয়তো এই ব্যাপারটা ঠিকই বলছো, আমারই কোথাও একটা ভুল হচ্ছে। ঠিক আছে, আমি আর কোনো কিছু ভাবতে চাই না, আমি শুধু তোমাকে আমার পাশে চাই, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না। এর মধ্যেই দেখা যায় যে একটা কথা বারবার করেই শ্রাবণ ভাবে যে যেভাবেই হোক না কেন দাদুর ওপর থেকে সমস্ত চাপ সরিয়ে নিতে হবে। যেভাবে চলছে ডেয়ারিটার ব্যবস্থা আরও ভালো করে করতে হবে। এর মধ্যেই বাড়িতে তেলেভাজা রান্না করতে শুরু করে দিয়েছে শ্রাবণ আর বলে, এই যে দাদু, গরম গরম তেলেভাজা এনেছি সবার জন্য। দাদু, তুমি তো আবার তেলেভাজা খাও না তাই না? তখনই সানায়া বলে, দেখি দেখি, একটা তুলে নিই। এরপর দাদু একটা বেগুনি তুলে নেয় আর বলে, বেগুনি না খেলে পাপ হবে, পাপ। আর আমি সেই পাপ কাজটা করতে চাই না। এটা নিয়ে বেশ হাসাহাসি হই হুল্লোড় চলতে থাকে। তখনই বাসুদেব বলে, জেঠুমণি, আপনার কিন্তু বেশি তেলেভাজা খাওয়াটা ঠিক হবে না। আপনি একদমই বেশি তেলেভাজা খাবেন না। আর তখন দাদু বলে, না না, সে তো ঠিক আছে, আমি বেশি খাবই না। এর মধ্যেই ওম চলে এসেছে। ওম এসে বলে, এসব কী হচ্ছে বাড়িতে? শ্রাবণ বলে, তেলেভাজা, তেলেভাজা হচ্ছে, খাবেন তেলেভাজা? এই বলেই মুখে কিছুটা তেলেভাজা পুড়ে দেয়। আর তখন গরমের জন্য আর কোনো কথা বলতে পারে না ওম, কারণ পুরো গরমটাই শ্রাবণ ওমের মুখে পুড়ে দিয়েছে। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে সোমনাথ। আর তখনই শ্রাবণ বলে, সকালবেলায় তোমাকে এই বাড়ি থেকে বার করা হলো, তোমার কি কোনো লজ্জা শরম নেই সোমনাথ দা? তুমি আবার এখানে চলে এসেছো কী করতে? আমি তো সেটাই বুঝতে পারছি না। সোমনাথ তখন বলে, সকালবেলা তো মিষ্টি নিয়ে এসেছিলাম, তোমাদের সহ্য হলো না, তাই এখন যেই কাজটা আমি করতে এসেছি সেটা যদি জানো তাহলে তোমাদের একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু কি করব বলো শ্রাবণ? আমার হাতে তো আর কিছু নেই, তাই আমি কিছু করতেও পারবো না। শ্রাবণ তখন বলে, কেন, কি নিয়ে এসেছো তুমি? দেখি তোমার হাতে ওটা কি। তখনই শ্রাবণ বলে, কি হলো, দাও। এরপর ওমের হাতে তুলে দেয় কাগজটা। আর সেটা হচ্ছে এমনই একটা কাগজ যেটা সবাই মিলে চমকে যায়। এরপর সোমনাথ বলে, আমি হলাম শেঠজির ম্যানেজার, আমার অনেক কিছু জানা হয়ে গেছে এই ব্রজমোহন ঘোষ কী না কী করেছে। শুনুন, আমি একটা কথা বলতে চাই, 48 ঘন্টার মধ্যে ডেয়ারির 20 লক্ষ টাকার জিনিস আমাদের শেঠজির কাছে যেন পৌঁছে যায়, তাহলে কিন্তু ওই ডেয়ারির দখল আমরা নিয়ে নেব। তখনই ব্রজমোহন বলে, কি, 20 লক্ষ টাকার মাল 48 ঘন্টার মধ্যে, সেটা কি করে সম্ভব? তখনই শেঠজির ম্যানেজার মানে সোমনাথ দা বলে, সেসব তো আমি জানি না, আমাকে শেঠজি যেমনটা বলে পাঠিয়েছে আমি আপনাদেরকে তেমনটাই বললাম। এবারে বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন না করবেন সেটা আপনারা জানেন। এর মধ্যেই তখনই শ্রাবণ বলে, ঠিক আছে, 48 ঘন্টার মধ্যেই 20 লক্ষ টাকার জিনিস পৌঁছে যাবে শেঠজির কাছে।
হয়েছে, এবার আপনি আসতে পারেন। এরপর সোমনাথদাকে তো তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু রোহিণী বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো 20 লক্ষ টাকার ডেয়ারির জিনিস কতটা পরিমাণে হবে? শ্রাবণ তখন বলে সবটাই জানি রোহিণী, এটাও জানি যে 20 লক্ষ টাকার মাল দিতে না পারলে দাদুর সমস্ত সম্বলটুকু চলে যাবে। তাহলে তোমরা কি সেটাই চাইছো? যদি সেটাই চাও তাহলে আমি আর কিছু করবো না, আমি আর 20 লক্ষ টাকার জিনিস বানাবোই না। কিন্তু রোহিণী বুঝতে পারে যে তাহলে তো সম্পত্তি তাদেরও পাওয়া হবে না, তাই রোহিণী আর কিছু বলে না। এরপরে ওম বলে কিন্তু এত লক্ষ টাকার জিনিস আমরা বানাবো কি করে? তখনই শ্রাবণ বলে চাইলে সব কিছুই জীবনে সম্ভব, কোনো কিছু অসম্ভব বলে নেই, আমার তো সেটাই মনে হয়। দেখুন, যা করার ঝটপট করতে হবে, আমরা যদি সবাই মিলে এক হয়ে কাজ করি তাহলে আমরা সবাই পারবো, আর যদি না পারি তাহলে আর কিছু করার নেই। এরপর সবাই মিলে হাত মেলায় আর ডেয়ারির কাজে লেগে পড়ে। শুরুতেই শ্রাবণ ভালো করে চারিদিকটা পরিষ্কার করে তারপর শুরু করে দিচ্ছে কাজ। এর মধ্যেই দাদু তখন অনেক খুঁজে খুঁজে পেয়ে গেছে বসুদার হাতের ডায়েরি, আর বলে শ্রাবণ, শ্রাবণ, এই দেখো, এটা হচ্ছে আমার বৌমার হাতের ডায়েরি। এর মধ্যে ঘরোয়া পদ্ধতিতে কি করে ডেয়ারির জিনিস বানানো যেতে পারে সবটা লেখা আছে, তুমি পড়লে বুঝতে পারবে। শ্রাবণ তখন বলে তাই দাদু, কই দেখি। এর মধ্যে সবাই তো এসেছে, নতুন মাকে খুঁজে পাচ্ছে না। আর তখনই সানায়াকে জিজ্ঞেস করে শ্রাবণ, আচ্ছা সবাইকেই তো দেখছি, নতুন মা কোথায় সানায়া? সানায়া বলে মা তো বেরিয়েছে, বান্ধবীর অসুস্থতার জন্য মা কয়েকদিন বাইরেই থাকবে, ওখানেই রয়েছে আর কি। শ্রাবণ বলে আচ্ছা আচ্ছা। এরপর রোহিণী বলে সবাইকে তো আনতে পারলে, তা আমাদের দাদুর যে চোখের মণি নাতিবাবু, আমার দা ভাই, সে কোথায়? সে কি এখনো কোনো কাজে সাহায্য করবে না? এরপরে বলতে বলতে ওম চলে এসেছে, আরও অনেকজনকে নিয়ে এসেছে এখানে, যারা কিনা ডেয়ারির কাজ করতে ভালো পারে। আর শ্রাবণ বলে আপনারা চলে এসেছেন, আসুন আসুন, একসাথে হাতে হাত লাগিয়ে কাজ শুরু করলে অনেকটা কম সময়ের মধ্যেই হয়ে যাবে, আসুন। এর মধ্যে দাদু সবার প্রস্তুতি দেখে খুব খুশি। এভাবেই চেয়েছিল পুরো বাড়িটা যাতে তার ডেয়ারিকে আগলে রাখে, ডেয়ারির কাজকর্ম করে ব্যবসাটাকে সতেজ রাখে। এদিকে রোহিণীর ঘুম পেয়ে গেছে রাত হতে না হতে। রোহিণী তখন বলে অভি, আমি আর পারছি না, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। অভি তখন বলে দেখো, এখন ঘুমালে কি করে হবে? সম্পত্তি পেতে হবে না, তার জন্য চেষ্টা করতে হবে তো। না না না, শুরু হয়ে যাও, শুরু হয়ে যাও। এর মধ্যেই তখনই শ্রাবণ ডায়েরিটা পড়তে পড়তে বলে একটা উপায় পেয়ে গেছি দাদু আর নাতির মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর জন্য। আর তখনই শ্রাবণ বলে বেশি করে লেবুর রস লাগবে, বেশি বেশি লেবুর রস দিলে পনিরটা ভালো হবে। কিন্তু ওম ডায়েরিটা পড়তে শুরু করে আর বলে না, এখানে মায়ের ডায়েরিতে স্পষ্ট লেখা রয়েছে বেশি লেবুর রস ইউজ করলে পনিরটা অনেকটা শক্ত হয়ে যেতে পারে, এটা হবে না। আর তখনই শ্রাবণ তর্ক করতে থাকে, এর মধ্যে দাদু চলে এসে বলে কি হয়েছেটা কি, এত প্রশ্ন কিসের জন্য? তখনই পুরো ব্যাপারটা দাদুকে বললে দাদু তখন বলে হ্যাঁ হ্যাঁ, বসুদা যেমনটা বলছে তেমনটাই করো। আর এইখানেই দাদু আর নাতির মধ্যে অনেকটা ভুল বোঝাবুঝি মিটে যায়। এরপর ওম তখন সবটা নাড়া দিতে থাকে আর তারপর দাদু হাতে হাতে সাহায্য করে দেয়। এটা দেখার পর শ্রাবণ বলে যাক, দাদু আর নাতির মধ্যে ভুল বোঝাবুঝি মিটছে। অন্যদিকে মৃত্তিকা আবারও ছদ্মবেশী মাস্ক পরে চলে এসেছে আর তারপর একটা কলা গাছে এমনভাবে কেটে দেয় যে সেটা আরেকটু হলে শ্রাবণের গায়েই পড়ছিল। শ্রাবণকে বাঁচিয়ে নিল ওম, কিন্তু শ্রাবণ চলে গেছে এরপর বাড়িতে। এরপরেই গ্যাস অন করতে গেলে দেখা যায় যে মৃত্তিকা ইচ্ছে করে গ্যাসের পাইপটা খুলে দিয়েছে আর চারি সাইডে গ্যাসের গন্ধ হয়ে গেছে, কিন্তু শ্রাবণ এখনও সেটা বুঝতে পারেনি। শ্রাবণ দেশলাই কাঠি ধরানোর চেষ্টা করে যাচ্ছে আর বোঝাই যাচ্ছে অনেক বড় বিপদে পড়তে চলেছে শ্রাবণ।